দর্শক, আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। রেইন ফরেস্ট মিডিয়া আয়োজিত বিয়ন্ড দ্য ডেল্টা টক শোতে আপনাদের সাথে আছি আমি রোজা নাবিলা জামান। আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ। ডিজিটাল মিথ্যাচার বনাম বাস্তবতা, রাষ্ট্র ও সমাজের জন্য কী বার্তা। বাংলাদেশে বর্তমানে 13 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, তারা রেগুলারলি সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভড আছে। সম্প্রতি রিউমার স্ক্যানার বাংলাদেশের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে 2025 সালের প্রথম 3 মাসে দেশে 837টি ভুয়া তথ্য শনাক্ত করা হয়েছে, যা গত বছরের এই সময়ের সাথে তুলনা করে দেখা যায় ইট হ্যাজ ইনক্রিজড বাই 21%। অন্যদিকে ইউনিসেফের এক জরিপ প্রকাশিত হয়েছে যে বাংলাদেশের প্রতি 3 জন তরুণীর মধ্যে 2 জনই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অতিরিক্ত ভুয়া খবরকে তাদের মানসিক চাপের প্রধান কারণ হিসাবে ধরে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি রাষ্ট্র ও সমাজের জন্য কী বার্তা বহন করছে? সত্যি নির্ণয়ের দায়িত্ব কার এবং আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করব কিভাবে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজকে আমাদের সাথে আছে দুজন বিশিষ্ট অতিথি। আমাদের আজকের অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছে ডেল এইচ খান, বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং চিফ কোঅর্ডিনেটর জনতার দল, এবং তিনি একজন রাইটার হিসাবেও বেশ পরিচিত। আমাদের দ্বিতীয় অতিথি গোলাম সারওয়ার, আইনজীবী, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, আন্তর্জাতিক আইন ও সামরিক আইন বিশেষজ্ঞ। আমরা প্রথমেই যদি ডেল এইচ খানকে একটু প্রশ্ন করি, সামাজিক মাধ্যমে নিয়ন্ত্রণহীন মিথ্যাচার, গোয়েবলসের একটা কোট খুবই ফেমাস, যে একটা মিথ্যাকে যখন আমি বারবার বলবো সেটা সত্যি হয়ে যায়। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে কিভাবে প্রতিফলিত হচ্ছে এই ব্যাপারটা? ধন্যবাদ। গোয়েবলস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যে জার্মানির হিটলারের তথ্য সংক্রান্ত ব্যাপারবাদী, এবং তখন থেকেই আসলে এই প্রোপাগান্ডা থিওরি এটা খুব এক্সটেন্সিভলি উনি ব্যবহার করেছিলেন। এবং গোয়েবলসের সময় যে মাধ্যমগুলো ছিল, সেই মাধ্যমগুলোর ভিতরে ছিল রেডিও, সংবাদপত্র, আর হচ্ছে গণজমায়েত বা গণসমাবেশ। বাট আপনি যদি এখনকার প্রেক্ষাপটে দেখেন, গোয়েবলসের থিওরিটা কিন্তু সেম, যে আপনি একই মিথ্যা বারবার উপস্থাপন করবেন এবং বারবার শুনতে শুনতে মানুষ এটাকে ধীরে ধীরে সত্য হিসেবে অ্যাকসেপ্ট করতে শুরু করে। বাট এখন যেটা চেঞ্জ এসছে সোশ্যাল প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে যে এখনকার যে তথ্য প্রবাহ আমাদের কাছে পৌঁছায়, সেটা মূলত পৌঁছায় হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। এবং সোশ্যাল মিডিয়াতে যেটা হচ্ছে যে আপনার অ্যালগরিদম চালিত যে ফিডগুলো আছে, প্লাস হচ্ছে এআই জেনারেটেড কন্টেন্ট, এই ধরনের জিনিসপত্রগুলোই আমরা মানে দ্রুত পাচ্ছি। এখন যেটা আমাদের বোঝা দরকার সেটা হচ্ছে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। প্রথমে আমরা যদি বলি যে মানে গোয়েবলসের সময়ের তুলনায় এখন কিন্তু আমাদের এই তথ্য, ভুয়া তথ্য, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এই জাতীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো খুব দ্রুত রিচ করে আমাদের কাছে। আপনি ফেসবুকে অথবা টুইটারে, এখন যেটাকে এক্স বলা হয়, সেখানে একটা তথ্য যখন আসে 1 ঘন্টার ভিতরে লাখ লাখ লোক এটা ভিউ করে। এটা ওই সময়ে একটা নিউজ বের হওয়ার পরে একদিন সময় লাগতো। এই যে খুব দ্রুত মানে নিউজ ছড়িয়ে যাচ্ছে, রিচ করছে, এইটা একটা বড় সমস্যা, যে তথ্যটা ফিল্টার হওয়ার আগেই ভুল তথ্যটা খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। এবং এই যে দ্রুত পৌঁছে যাওয়ার ক্ষেত্রে যে সমস্যাটা, যেমন একজন বললো যে কোভিডের একটা ওষুধ বের হয়েছে, এই অমুক জিনিস খেলে পরে কোভিড ভালো হয়ে যায়। এটা যত ফাস্ট ছড়ায়, সেই তুলনায় ডব্লিউএইচওর যে হেলথ গাইডলাইন আছে ওটা কিন্তু এত ফাস্ট ছড়ায়। সো এইটা একটা অংশ। দ্বিতীয় যে প্রবলেমটা, সেটা হচ্ছে অ্যালগরিদম বুস্টের যে ব্যাপারটা। এখানে যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া কিন্তু সত্য অথবা মিথ্যা বোঝে না। সোশ্যাল মিডিয়া বুঝে এঙ্গেজমেন্ট কোনটার বেশি হচ্ছে, আর যেটার এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে এটাকে সে ট্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, করে এটাকে আরো বেশি সে লোকের কাছে পৌঁছাচ্ছে। এইটাকে যেটা বলে হচ্ছে ইকো চেম্বারিং। মানে হচ্ছে যে অমুক এটা শেয়ার করছে, ও একজন ইনফ্লুয়েন্সিয়াল লোক, আমি তার আগের কথাবার্তা 2-একটা ফ্যাক্ট পেয়েছিলাম, এবার সে যখন একটা ভুয়া জিনিস শেয়ার করছে কিছু না বুঝে, আমিও চক্র এটা শেয়ার করছি। সো এই যে লাইক শেয়ারের যে ব্যাপারটা আসতেছে, এর কারণে কি হচ্ছে, সত্য পিছিয়ে যাচ্ছে, বরং যেটা চটকদার, যেটা ভুয়া, যেটা পরিকল্পিত, এটা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে।
আর ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে ডিজিটাল বৈধতার যে ব্যাপারটা আছে, এই যে ইলুসেরি ট্রুথ ইফেক্ট বলতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আপনি যত বেশি শেয়ার দেখবেন, যেমন একটা তথ্য ভুল এবং মিথ্যা কিন্তু এটা শেয়ার হয়েছে 3 কোটি বার, আর একটা তথ্য সত্য কিন্তু অনেক কম শেয়ার হয়েছে। অনেক সময় আমরা সাইকোলজিক্যালি যেটা ফিল করি যে না, এটা যদি এতবার শেয়ার হয়েছে তার মানে হয়তো এটাই সত্য। এই কারণে এটা গ্রহণযোগ্যতা আমরা মানে আমরা একটা বায়াসনেস শো করি এই জায়গায়। আর ফাইনালি যে অংশটুকু আমি বলবো সেটা হচ্ছে যে গোয়েবলসের সময় বড় বড় মিথ্যা বড় বড় পিসে যেত, এখনকার ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখনকার ট্রেন্ডটা কি, বড় বড় মিথ্যাকে ছোট ছোট পিস করা হয়, এই ছোট ছোট পিস করে তারপর এটাকে পুশ করা হচ্ছে। এর ফলে হয় কি, যে একটা সোয়ার্মিং ইফেক্ট হচ্ছে। যেমন একটা ভালুককে যখন আপনি অনেকগুলো মৌমাছি দিয়ে আক্রমণ করেন, তখন কিন্তু সেই শক্তিশালী ভালুকও কিন্তু পিছিয়ে যেতে বাধ্য হয়। এটা নিয়ে আমি একটু জিজ্ঞেস করব আমাদের অতিথি গোলাম স্যারকে, এই যে সোয়ার্মিং এফেক্টটা, এই যে মিথ্যাকে যখন আমি ছোট ছোট ভাগ করে এটাকে আমি একদম বিস্তার করে দিচ্ছি, এটা আমাদের রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা কিভাবে তৈরি করছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে যারা দেখছেন দর্শকদেরকেও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা যে টপিকে এখানে কথা বলতে উপস্থিত হয়েছি, সমসাময়িক সময়ে এই বিষয়টি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে হেমিলনের বাঁশিওয়ালা, যে একজন বাঁশিওয়ালা বাঁশি বাজাচ্ছে এবং তার পিছনে ওই রাজ্যের সকল কিন্তু দৌড়ে দৌড়ে তার পিছনে চলে যাচ্ছে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমাদের অধিকাংশ জনগণ হচ্ছে হেভিলনের সেই ইঁদুর বা গিনিপিগ বা যাই বলি আমি, আর কেউ না কেউ বাঁশি বাজাচ্ছে। এখন বাঁশির সুর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, সেটা কি আমাকে মেরে ফেলছে, নাকি বাঁশির সুর আমাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে, এই যাচাই বাছাই বিষয়টা আমাদের মধ্যে কাজ করে না। দেখুন, বর্তমান বিশ্বের সামাজিক প্রেক্ষাপটে তথ্যের কাছে যাওয়ার যে বিষয়টি এবং তথ্য প্রদান করার যে বিষয়টি, এটি একসময় ছিল অনেক কঠিন। যেমন আপনি দেখেন, আমরা 90s-এর দিকে যখন আমাদের বাসায় টিভি ছিল, তখন আমরা খুব অপেক্ষা করতাম টিভিতে একটা সংবাদ আসবে, রাত 8টার সংবাদ, সেই সংবাদে আমরা জানবো আজকে সারা দেশে বাংলাদেশে কি হয়েছে। এখন কিন্তু প্রত্যেকটা মানুষের কাছেই একটা করে স্মার্টফোন, তো সেই স্মার্টফোনে সে কিছু অপশন আছে, যেমন আমাদের ফেসবুকে লাইভ করা বা অন্য কিছু বিষয় আছে। এখন তো আপনার কোনো ধরনের অথরাইজেশনের প্রয়োজন নেই। আর যে গ্লোবালাইজেশনের কথা বলি, আজকের গ্লোবালাইজেশন তো স্মার্টফোনের কাছে অনেক বেশি ব্যাপকভাবে পরিচিত একটা বিষয়। আমি পৃথিবীর যে প্রান্তেই আছি না কেন, আমি স্মার্টফোনে একটা বক্তব্য দিচ্ছি, আর কোনো কারণে যদি সেই বক্তব্যটার মধ্যে সত্য মিথ্যা জড়িয়ে কোনো তথ্য উপস্থাপন করে আমি কোনো একটা জনগোষ্ঠীকে আকৃষ্ট করতে পারি, তাহলে সেই তথ্য দেখা যাচ্ছে যে সত্য ধরে নিয়ে ওই অঞ্চলের জনগণ তার পিছনে ধাবিত হচ্ছে। তো এই যে তথ্য যাচাই না করার যে একটা সুযোগ এবং যে কোনো তথ্য প্রচার করার যে একটা সুবিধা, এগুলো নিয়ে আমাদের সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তো এই সামাজিক অস্থিরতা বা রাজনৈতিক অস্থিরতার বলি কি হচ্ছে, আমরা যদি সমসাময়িক সময় বাংলাদেশে দেখি, আপনি মনে আছে কিনা জানি না, একজন মা তার সন্তানকে স্কুলে নিয়ে আসতে গিয়েছিলেন এবং তার সেই মাকে বলা হয়েছিল যে সে ছিনতাইকারী বা সামথিং এরকম কিছু, বা ছেলে ধরা, এবং সন্তানের সামনে কিন্তু তার মাকে পিটিয়ে হত্যা করা হয়। আর আমাদের মধ্যে যে ধরনের মানসিক অস্থিরতা বা উন্মত্ততা তৈরি হয়েছে, যে কেউ কিছু বললো আমরা সবাই গিয়ে সেখানে ধাবিত হচ্ছি। এখন বর্তমান দেখেন যে আমরা মব জাস্টিসের কথা বলি, অথবা এই বিষয়টাকে আরো অনেক ব্যাপকভাবে বা অন্যভাবে আমরা বলি, যাই বলি না কেন, ফলাফলটা কি হচ্ছে? ফলাফলটা কিন্তু ক্ষতির দিকে চলে যাচ্ছে। এখন এই ক্ষতির দিকে যাওয়ার জন্য দায়ী কারা? আসলে আধুনিক বিশ্ব বলি আমি, 2000 পরবর্তী সময়ে যে বিশ্বটা, আমাদের প্রযুক্তির যে সহজলভ্যতা, এই সময়টা কিন্তু আমাদের সবার, আমরা যারা এখন উপস্থিত, আমাদের সবার কাছে কিন্তু অপরিচিত একটা সময় ছিল। আমার কাছে মনে হয় এই বিষয়টিকে আরো বেশি ব্যাপকভাবে যদি শিক্ষার একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় এবং আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে যে ধরনের গুজব বা প্রচারণা চালানো হচ্ছে, এবং গুজব বা প্রচারণার ফলে কোনো রাষ্ট্রে, জনগোষ্ঠীতে বা রাজনৈতিক সংঘের মধ্যে যে ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, এটা একটা গাইডলাইন তৈরি করা আমার মনে হয় খুব বেশি দরকার। আমার ডেলিজ খানের কাছে প্রশ্ন, আমরা একটা পরিসরে দেখলাম যে এরকম একটা মিথ্যা গুজবের জন্য একজন মাকে সন্তানের সামনে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এই সিমিলার প্যাটার্নটাই যখন বৃহৎ পরিসরে আমি দেখব রাষ্ট্রীয় পর্যায়ে, তখন মানুষের মধ্যে যে বিভাজনটা সৃষ্টি হবে, এটা একটা রাষ্ট্রের প্রোগ্রেসে কিভাবে এফেক্ট ফেলে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে যেমন আমি আমার একজন পরিচিত মুরব্বী, তার কাছ থেকে প্রায় দেখি যে ফোন পাই যে আচ্ছা অমুক ঘটনা নাকি ঘটে গেছে। তো আমি তখন তাকে জিজ্ঞেস করি যে কে বললো আপনাকে এটা? তো উনি তখন মানে সোর্স হিসেবে এমন একটা হয়তো ইউটিউব চ্যানেলের কথা বলছে, যেটা আমরা যারা মোটামুটি সোশ্যাল মিডিয়া স্যাভি তারা এটাকে হয়তো ভুয়া একটা চ্যানেল হিসেবেই ট্রিট করি। এই যে ফিল্টারিংটা, এটা যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা অতটা টেক সেভি না, তাদের উপর কিন্তু একটা অ্যাডিশনাল স্ট্রেস ক্রিয়েট করে। তারা অযথাই আশঙ্কায় পড়বে যে আসলে এটা হচ্ছে কি। এখন এই যে এই জাতীয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন যেটা আছে, এটাতে তো ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র 2024 সালে তারা পৃথিবীর সবচেয়ে বেশি মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন শেয়ারের কারণে চ্যাম্পিয়ন হয়েছে। এবং আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভারের পরে যেটা দেখলাম যে তারা পরিকল্পিতভাবে তাদের মিডিয়া আউটলেট দিয়ে, স্পেশালি পশ্চিমবঙ্গের এবং বেশ কিছু মানে গদি মিডিয়া ইউজ করে আমাদের সরকারকে কিন্তু ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, এবং এটা প্রায় সফল হয়ে গিয়েছিল। অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে রিকোয়েস্ট করতে বাধ্য হলেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে আমাদের বিরুদ্ধে মিডিয়া ক্যাম্পেইন চালাচ্ছে, প্রোপাগান্ডা ক্যাম্পেইন চালাচ্ছে, এটা থেকে যেন আমাদেরকে হেল্প করে, উদ্ধার করে। তো আপনি যে প্রশ্ন করেছেন যে সমাজের উপরে এটার প্রভাব কি, এটার স্পেসিফিক্যালি আমি যদি বলি 4টা প্রভাব আমার চোখে পড়ে। তার প্রথম প্রভাবই হচ্ছে যে আস্থার সংকট। কারণ আমাদের অ্যাজ এন অডিয়েন্স আমাদের কাছে কি আছে? আমাদের কাছে আছে হচ্ছে সরকারি যে মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম, একটা সরকারি বিভিন্ন দপ্তরের যে ইয়ে আছে, প্রেস গুলো আছে, প্লাস আমাদের অন্যান্য যে ক্রেডিবল মিডিয়া সোর্সেস। কিন্তু বর্তমানে কিন্তু আমরা দেখি এগুলোর উপর থেকেও কিন্তু মানুষের আস্থা অনেকটাই উঠে গিয়েছে। যে এই প্রথম যে সামাজিক প্রভাব, এটা হচ্ছে আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। সো এই মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম এবং সরকারি প্রতিষ্ঠান এবং ক্রেডিবল পার্সনদের কাছ থেকে যে বক্তব্যগুলো আসতো, এইটা এখন চ্যালেঞ্জ হচ্ছে মানে প্রচন্ড রকম ভুয়া সংবাদ, গুজব এবং অর্ধসত্যের কারণে। এর ফলে একটা মানে সামাজিক প্রভাব পড়ছে যে আমরা এখন ট্রাস্ট করতে পারতেছি না যে আমি কি এটাকে বিলিভ করবো নাকি এটাকে বিলিভ করবো। নাম্বার 2 যেটা আসতেছে যে একটা সোশ্যাল ডিভিশন বা সামাজিক বিভাজন তৈরি হচ্ছে। যখনই এই ধরনের গুজব অথবা অপতথ্য দেওয়া হয়, তখন কিন্তু এখানে আমরা এবং ওরা এরকম একটা মানে ডিভিশন ক্রিয়েট করা হয়। এই যে আমরা এবং ওরা একটা ডিভিশন ক্রিয়েট করা হচ্ছে, এতে ভিন্ন মতকে সম্মান জানানোর যে একটা কালচার, এটা প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। তৃতীয়ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওভারঅল গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ গণতন্ত্রে এই যখন মিথ্যা এবং ভুয়া সংবাদ, যেমন ধরেন নির্বাচনের আগে হঠাৎ করে ভুয়া একটা রিউমার ছড়ায় দিল যে এখন তো রাতে ভোট দিচ্ছে, অথবা ভোটের কারচুপি হয়েছে, অথবা ওখানে তো ব্যালট বাক্সে চুরি হয়েছে, আসলে হলো কিনা সেটা যাচাই করার আগে কিন্তু এটা বিদ্যুৎ গতিতে ছড়ায় যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে কখনো কখনো হয়তো দেখা গেল নির্বাচন কমিশনকে ওখানকার ইলেকশনটা স্টপ করে দিতে হচ্ছে, ওয়ারেজ এই ঘটনা হয়তো আসলে ঘটেনি। তো এই একটা কারণে যেটা হয় যে গণতান্ত্রিক যে মানে প্রক্রিয়াটা আছে, এটা ব্যাহত হয়। হঠাৎ করে আপনাকে বলবো যে আপনার রয়ের দালাল, আপনাকে বলবো যে উনি মোসাদের মানে এজেন্ট, এখন এটা এখন প্রমাণ করার দায় আপনার উপর চলে আসতেছে। সো দ্যাট ইজ দ্য অ্যানাদার এরিয়া। আর লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই জাতীয় মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন আপনি লক্ষ্য করে দেখবেন মূলত 3টা বিষয়ের উপরে বেস করে ছড়ানো হয়, আইদার ভয় অথবা ঘৃণা অথবা রাগ। সো আপনি এটাকে হেট স্পিচ ওই ক্যাটাগরিতে ফেলতে পারেন। অমূলক ভয় দেখাচ্ছে, এই যে অমুক ক্ষমতা দখল করে ফেললো, কালকে সকালে অমুক এটা হয়ে যাবে, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে। সুতরাং এর ফলে কি হয়, সামাজিক একটা অস্থিরতা তৈরি হয়। এল্ডারলি পিপল যারা আছে তারা স্ট্রেসড ফিল করে, আর ইয়াঙ্গার যারা আছে তারা ধীরে ধীরে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে এবং মেইন স্ট্রিম যে সরকারের যে মানে মাইক মেগাফোনগুলো আছে, এগুলোর উপর আস্থা হারিয়ে। আমার গোলাম স্যারের কাছে প্রশ্ন, আমরা শুনলাম এই যে সামাজিক যে অস্থিতির, এই যে সামাজিক যে সমস্যাগুলো হচ্ছে, ইট ওয়াজ অলমোস্ট ইনাফ টু ডিস্টেবিলাইজ দ্য হোল সোশ্যাল পিস অফ দিস কান্ট্রি।
এখানে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদক্ষেপ নিতে হয়েছে। তার মানে হচ্ছে আমাদের যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেগুলো ব্যর্থ হয়েছিল সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনতে। আপনার কাছে কি মনে হয় ভুয়া তথ্যগুলোকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখতে পারত? দেখুন, প্রথমেই আমি যেটা আমাদেরকে যেটা নির্ধারণ করতে হবে, ভুয়া তথ্যটা ছড়াচ্ছে কারা, ভুয়া তথ্যটা কেন ছড়াচ্ছে। আমি সাম্প্রতিক সময়ের ছোট্ট কিছু উদাহরণ আপনাকে দিচ্ছি। 5ই আগস্টের বিপ্লবের পরে পরবর্তী সময়ে আপনার সিটি কর্পোরেশন উত্তর একজন প্রশাসককে নিয়োগ দেয়। উনি কি করলেন, উনি বাংলাদেশে যেসব মানুষ গত 16 বছর ধরে জলাশয়গুলো দখল করে রাখছিল, উনি সেই জলাশয়গুলো উদ্ধার করতে ঢাকার তীরবর্তী অঞ্চলগুলিতে যান এবং অল্প কিছুদিন পরেই তার বিরুদ্ধে এক ধরনের প্রপাগান্ডা বা প্রচারণা শুরু হয়ে যায় এবং সেটা দেশ থেকেও শুরু হয়, বিদেশ থেকেও শুরু হয়, ফেসবুকের মাধ্যমে তার পিছনে ব্যাপকভাবে এক ধরনের প্রচারণা দেওয়া হয়। সেই প্রচারণাকে সঙ্গী করে বাংলাদেশে একটি ছোট রাজনৈতিক সংগঠন তারাও তার বিরুদ্ধে এটার সাথে যুক্ত হয়। তো আমি বিষয়টাকে একটু অনুসন্ধান করে যেটা পেয়েছিলাম যে যেই স্বার্থ, যে গোষ্ঠীগুলোর স্বার্থ হানি হচ্ছিল, তারা তার উপর ক্ষিপ্ত ছিল এবং তারা বাহির থেকে তার বিরুদ্ধে এই ধরনের প্রচার প্রপাগান্ডা ছড়ানোর এক ধরনের প্রক্রিয়া শুরু করে। আর দেশীয় যেই সংগঠনটি তার বিরুদ্ধে লেগেছিল, সেই দেশীয় সংগঠনের প্রধান সিটি কর্পোরেশন উত্তরের একটি ব্যবসায়িক স্বার্থ তার ছিল। দেখুন, একজন ব্যক্তির স্বার্থ এবং সম্পূর্ণভাবে বেআইনিভাবে একজন ব্যক্তির বিরুদ্ধে যেইভাবে অপপ্রচার করা যায় এবং তারা কিন্তু মোটামুটি সফল। তাকে মোটামুটি একটা ধরেন যে কোনো একটা বিষয়ে একটা কালার দিয়ে বা তাকে ওই ওই কোন একটা সংগঠন বা গোষ্ঠীর লোক বানিয়ে ফেলেছেন তারা। ঠিক তেমনি যদি আপনি দেখেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, তো সেই সেনাবাহিনীতে যারা থাকেন, যারা চাকরিতে থাকেন, অফিসার বা সোলজার যারাই থাকেন, তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে থাকতে পারে, কারণ তাদের কাছে মরণাস্ত্র থাকে এবং তাদের ডিসিপ্লিন বিষয়টা অনেক বেশি জরুরি। এখন কোনো গোষ্ঠী বা কেউ যদি চায় এই সেনাবাহিনীকে দুর্বল করবে বা সেনাবাহিনীর ভিতরে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের মূল কাজটা কি হবে? হুট করে ফেসবুকের মাধ্যমে দেশের বাহির থেকে একটা প্রচার প্রপাগান্ডা চালাবে। ওই যে ভাই যেটা বললেন যে উমক রয়ের এজেন্ট, সে মোসাদের এজেন্ট। এখন আপনার আমার কিন্তু নির্ধারণ করার সুযোগ নেই। আর যদি বলি যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে, বাংলাদেশের মধ্যে আমাদের জনগোষ্ঠীর মধ্যে আসলে এক ধরনের প্রচার তৈরি করা উচিত, এক ধরনের আমি বলবো যে মানুষের মধ্যে বোধ তৈরি করা উচিত যে আপনি যা শুনবেন তাই আপনাকে বিশ্বাস করে রাজপথে নেমে আসতে হবে। বিষয়টা এরকম না। আমরা যেহেতু ফরেন অ্যাক্ট নিয়ে শুনলাম, আমি দারিশ খানের কাছে একটু প্রশ্ন রাখতে চাচ্ছি। বিশ্বের অনেক দেশে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর বিধিনিষেধ আছে। আমি যদি উদাহরণ দিই, ডেনমার্কের ডিপ ফেস শেয়ারিং অপরাধ ঘোষণা, অস্ট্রেলিয়ার সোশ্যাল প্ল্যাটফর্মকে নিয়ন্ত্রণের যেসব নির্দেশনা, এই ধরনের উদ্যোগ বাংলাদেশের জন্য কতটা প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়, এবং এই পদক্ষেপগুলো নিলে বাংলাদেশের যে বাক স্বাধীনতা অনেক বড় একটা ব্যাপার, এখানে কিভাবে প্রভাব পড়ছে? ধন্যবাদ। বিশ্বের প্রতিটা দেশেই এই যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, তারপর হচ্ছে রিউমার্স, এগুলো নিয়ে মানে তারাও যন্ত্রণায় আছে। ডিপ ফেক ইজ অ্যানাদার রিউমার স্প্রেডিং টুল। তো অলরেডি আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, এবং বাংলাদেশেও ফ্যাক্ট চেকিং মেকানিজম এবং কিছু গ্রুপ আছে যারা ফ্যাক্ট চেক। ইউর ভেরি কারেক্ট। ডেনমার্কে যেরকম ডিপ ফেক শেয়ার করাটা একটা ক্রাইম হিসেবে ওরা স্বীকৃতি দিয়েছে, যেটা করা যাবে না। এবং অস্ট্রেলিয়াতে ক্ষতিকর কোনো কন্টেন্ট যেন স্প্রেড না করে, ওটার উপরে তারা নিয়ন্ত্রণ করেছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা খুবই প্রাসঙ্গিক। এই কারণে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভুয়া তথ্যের যে বিস্তার, এর কারণে আপনি দেখবেন যে ভয়াবহ ঘটনা ঘটে। এই বাংলাদেশেই আমরা দেখেছি না যে ফেসবুক পোস্টের উপর বেস করে দুই পক্ষ, দুই ধর্মাবলম্বী গোষ্ঠী তারা মারামারি করছে এবং মানে আগুন ধরিয়ে দিচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে। এবং স্পেশালি ধরেন সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের সময় দেখবেন যে এই ভুয়া প্রচারণা, গুজব এবং ফেক যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোর কারণে কিন্তু সহিংসতা, দাঙ্গা এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা আছে।
আছে। ইন্ডিভিজুয়াল লেভেলে এবং রাষ্ট্রীয় লেভেলে বোধ জায়গাতেই কিন্তু এটা খুব ক্ষতিকর ব্যাপার। একটা ডিফেক্ট ভিডিওর মাধ্যমে আমার অথবা আপনার যদি একটি আপত্তিকর ভিডিও কেউ আপলোড করে, সমাজের একাংশ আছে যারা আসলে এটার অনেক কিছুই যাচাই বাছাই ছাড়াই তারা খুব দ্রুত ডিসিশনে পৌঁছানোর চেষ্টা করে এবং এটা নিয়ে হইচই করার চেষ্টা করে। রাষ্ট্রীয় পর্যায়ে এটা একই রকমের ঝামেলা করার চেষ্টা করে। নেক্সট আসতেছে হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তাটা। আপনি যখন দেখবেন সীমান্তের কোনো ঘটনা নিয়ে, তারপরে যেমন বাংলাদেশের রোহিঙ্গারা আছে, রোহিঙ্গা ক্যাম্পের কোনো ঘটনা নিয়ে, পার্বত্য চট্টগ্রামের কোনো ঘটনা নিয়ে যখন এই ধরনের গুজব ডালপালা ছড়ায় এবং এটা যখন মানুষের ভেতরে আসে, তখন সীমান্তের দুই পাশের দেশেই কিন্তু টেনশন ছড়িয়ে পড়ে। সো আমরা কিন্তু রিসেন্টলি এই জাতীয় মানে টেনশনের ফলাফল হিসেবে এই যে ডিপ্লোম্যাটিক একটা রেশারেশি চলছে, শোল্ডার ব্রাশিং চলছে, এটা কিন্তু এই ইনফরমেশনের বেসিসেই হচ্ছে। আর ফাইনালি যেটা হচ্ছে যে যখন আপনি একটা রাষ্ট্রে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, খুব বেশি ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশনের কারণে আন্তর্জাতিক মহল তাদেরকে অলরেডি ডিক্লেয়ার করেছে যে তারা এই ব্যাপারে চ্যাম্পিয়ন। তার মানে তখন কিন্তু একটা ইন্ডিয়ান নিউজের উপরে লোকজনের ক্রেডিবিলিটি কমে যায়, ইন্ডিয়ান সোর্সের উপরে। এখন আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই যে আপনি যখন এটাতে কন্ট্রোল ইম্পোজ করতে যাবেন, তখন কিন্তু বড় সমস্যা যেটা হবে যে আপনি কতটুকু সেন্সর করতে পারেন, মানে আপ টু হুইচ এক্সটেন্ট ইট ইজ আপনার মত প্রকাশের স্বাধীনতাকে ব্যাহত করছে না, ওই মাত্রাটা মানে অনেক সময় ক্রস করে ফেলে। তখন এটা মানে টু মাচ সেন্সারিং অনেক সময় যেটা হয় যে মত প্রকাশের স্বাধীনতা বিরোধী হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে যে কিছু আছে ভুয়া খবর আর কিছু আছে বিতর্কিত মতামত। কেউ একজন বিতর্কিত একটা মতামত দিয়েছে, এটা এক জিনিস। আরেকটা হচ্ছে যে অ্যাবসলিউটলি একটা লাই অথবা মিথ্যা খবর। এই দুটার ভিতরে আপনি ডিফারেন্সিয়েট করতে পারছেন কিনা সেটাও ইম্পর্টেন্ট। এখন আপনি যেহেতু জিজ্ঞেস করলেন করণীয় কি, আমরা এটা নিয়ে আমাদের দলীয় পর্যায়ে আমরা একটা আলোচনা যখন করেছিলাম, এই ব্রেইন স্টর্মিং এর সময় আমরা খুঁজে পেয়েছিলাম যে মূলত 4টা কাজ করলে আপনি এই যে ডিফেক অথবা এই ধরনের ঝামেলা যেটা আছে এগুলো থেকে রক্ষা পেতে পারেন। তার প্রথম যেটা ব্যাপার, অলরেডি আমার লার্নেড মানে আইনজ্ঞ যেটা বললেন যে এই ব্যাপারে স্বচ্ছ আইন থাকতে হবে। কারণ আপনি যদি আইন দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এটা মানে কন্ট্রোলের বাইরে চলে যাবে। দ্বিতীয়ত যেটা দরকার, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্ট চেকিং মানে বডি থাকা দরকার। যখনই রিউমার ছড়াচ্ছে, যখনই কোনো মিস ইনফরমেশন ডিসইনফরমেশন আসছে, এটাকে হান্ট করা এবং এটাকে মানে চিহ্নিত করা যে এটা মিথ্যা তথ্য, এটা সঠিক না তথ্য। এবং যখনই কোনো গুজব আসে, গুজবকে কিল করার একমাত্র ঔষধ হচ্ছে সঠিক তথ্যটা দেওয়া। কেউ হয়তো বললো যে না অমুকের তো কান কেটে নিয়ে গেছে, তখন একমাত্র সমাধান হচ্ছে তার একটা রিয়েল ফুটেজ দেখানো যে না ওনার কান অক্ষত আছে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জবাবদিহিতার আন্ডারে আনা। আপনার মানে আপনি একটা জিনিস দেখলেন, দেখে এটা শেয়ার করে ফেললেন, এটা যেরকম অপরাধ, একই রকম ভাবে আপনি যথাযথ তথ্য যাচাই না করে আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে যখন সমাজের স্ট্যাবিলিটি নষ্ট করার জন্য আপনি একটা কিছু সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন অথবা কোথাও দিচ্ছেন, এই জন্য আপনাকে জবাবদিহিতার ভেতরে আনতে হবে। এই যে অ্যাকাউন্টেবিলিটি, এটা যতক্ষণ এস্টাবলিশ না হবে ততক্ষণ পর্যন্ত মানে পিপুল উইল নট বিহেভ রেসপন্সিবল। এখন এই রেসপন্সিবল বিহেভ করানোর জন্য এখানেও আপনি যে রিস্কের কথা বললেন, যে এই যে তথ্য প্রযুক্তি আইন দিয়ে আপনি যখন বাক স্বাধীনতাকে আবার স্টপ করে ফেলবেন, তখন আবার এটা রিপার্ট। ফাইনালি আমি যেটা বলবো সেটা হচ্ছে জনসচেতনতা। জনসচেতনতাটার স্কেলিংটা আমি যদি একটু বলি, গিভ মি 1 মিনিট টাইম, সেটা হচ্ছে যে প্রথমেই আপনাকে সেগমেন্ট চিহ্নিত করতে হবে। যেমন আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তাদের শেখানোর জন্য যে কোনটা সঠিক উৎস আর কোনটা গার্বেজ উৎস, এইটা কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। যেমন আমি আমার মাকে মানে বোঝানোর চেষ্টা করেছি এবং উনি আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন যে এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে ক্রেডিবল চ্যানেল, আর এই ধরনের ইউটিউব চ্যানেলগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে মানে এদের কোনো ক্রেডিবল তথ্য দেয় না। ওরা ডায়াবেটিসের ওষুধ, ক্যান্সারের ওষুধ, সব কিছুর ওষুধ পেয়ে যায়। সো এটা একটা বন্ধ করা জরুরি। সো আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে এডুকেট করতে হবে। এবং এই জায়গায় আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের জেন জি এবং জেন আলফার যারা মানে ইয়াঙ্গার সিটিজেন্স আমাদের দেশে,
তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন তাদের সিনিয়র যারা আছে তাদেরকে এই ব্যাপারে হেল্প করে, যে কিভাবে আইডেন্টিফাই করতে হয় যে কোনটা একেবারে গ্রসলি রং ইনফরমেশন। 2 নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের যে তথ্য মন্ত্রণালয় আছে তাদের দায়িত্ব আছে। আমি কিভাবে বুঝবো যে কোনটা ফেক কোনটা ফেক না? তো এটা বোঝার সিস্টেম আছে। সো এই সিস্টেমটাকে প্রচারণার মাধ্যমে আমার কাজ পর্যন্ত আনার দায়িত্ব সরকার। সরকার কি দায়িত্ব পালন করছে? করছে। তো সরকারকে মানে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরকার যদি চায়, টুইটার, ফেসবুক এবং অন্যান্য মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো আছে তাদের সাথে তো সরকারের চুক্তিই আছে, তারা কন্টেন্ট রেগুলেট করতে পারে। আপনি খুবই আপত্তিকর একটা পোস্ট দেন, আপনি দেখবেন যে আপনার পোস্ট সরকার রিমুভ করে দিতে পারবে। একজন অস্ট্রিয়ান অর্থনীতিবিদ কয়েকদিন আগে একটা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট দিয়েছিল যে ইন্ডিয়া কয়েকদিন পরে এক্স ইন্ডিয়া হয়ে যাবে। এই লাইনটা লেখার পরে ইন্ডিয়ান সরকার যেটা করেছে, ইন্ডিয়াতে ওই ভদ্রলোকের টুইটার অ্যাকাউন্ট বা এক্স হ্যান্ডেল যেটা আছে এটা ডিসেবল করে দিয়েছে। তার মানে সরকারের হাতে ওই টুল আছে। এখন সমস্যা হয়ে গেছে সরকারের কাছে, আমাদের সরকারের ক্ষেত্রে যেটা হয়েছে যে মানে রাস্তাঘাট সব জায়গায় তো আপনি অনিয়ম দেখতে পাচ্ছেন, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নেতৃত্বের ক্রাইসিস। ভালো নেতা আমরা যেহেতু পাচ্ছি না, এই জায়গাটা তো ভালো নেতা পাচ্ছি। এটা নিয়ে যদি আমি একটু গোলাম সারওয়ারের কাছে আসি, লাস্ট 15 বছর যে আইনগুলো ছিল সেগুলো এখনো আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি এখানে একটা বিভাজন দেখি যে কিছু কিছু মানুষ বলছে যেখানে বাক স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আবার মিসইনফরমেশনও স্প্রেড হচ্ছে। তার মানে বিদ্যমান আইনগুলো আসলে কতটা কার্যকর, এবং যদি কার্যকর এক্স্যাক্টলি ওই বেঞ্চমার্কটা রিচ না করে, আপনি কি মনে করেন নতুন কি ধরনের চেঞ্জেস এখানে দরকার? জি, আপনাকে ধন্যবাদ। আপনি বললেন যে 15 বছর, আসলে আমাদের বাংলাদেশের যে আইনগুলো সেগুলো অনেক বেশি পুরাতন। যেমন আমাদের পেনাল কোডে যেটা আছে 211-তে যেটা আছে, যদি আপনি মিথ্যা তথ্য দিয়ে মামলা করেন তাহলে আপনার 2 বছরের জেল হবে। পেনাল কোডের 193-তে আছে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দেন তাহলে আপনার 5 থেকে 7 বছরের জেল হবে। এই আইনগুলো অনেক বেশি পুরাতন, সেই পুরাতন ব্রিটিশ আইন। এবং পরবর্তীতে যেটা হয়েছে 2018 সালে ডিজিটাল নিরাপত্তা আইন যেটা ছিল সংশোধিত, আমরা এখন যেটা বলি সাইবার নিরাপত্তা আইন 2023, সেখানেও আছে আপনি যদি মিথ্যা বা গুজব ছড়ান আপনার শাস্তি হবে। তো এই সবগুলো আইন কিন্তু দেখেন, এগুলো হচ্ছে আমি যদি বলি এই তাত্ত্বিক বিষয় দিয়ে কিন্তু ব্যবহারিক বিষয়টাকে মোকাবেলা করাটা খুব কঠিন করে। আমাদের যেটি বললেন যে ভারতের যে বিষয়টি বললেন যে একজন তার এক্স অ্যাকাউন্টে একটা বিষয় করেছে, সেটা ডিসেবল করা হয়েছে। তো এই ধরনের আধুনিক মনোভাব, এই ধরনের নেতৃত্ব সামনে আনতে হবে, এবং সেই বর্তমান প্রেক্ষাপটে আইনগুলোকে আরো বেশি আপনার এই বিষয়ক আইন তৈরি করে, এবং সেই বিষয়ক আইন তৈরি করে সেটা প্রয়োগ নিশ্চিত করতে হবে। শুধু আইন বানালেই হবে না, দেখা যাবে যে আমরা আইন বানাচ্ছি সেটা প্রয়োগ করছি না। দেখুন, আমি এই প্রেক্ষাপটে আরেকটা জিনিস বলি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে একটা রিউমার ছড়িয়েছিল যে কর্পস ফ্যাক্টরি, এখানে সৈন্যদেরকে, মৃত সৈন্যদেরকে পুড়িয়ে এই ফ্যাক্টরিটা চালানো হয়, এবং জার্মান সেনাবাহিনীর যথেষ্ট ক্ষতি হয়। তখন জার্মান সেনাবাহিনী যেটা করেছিল, তার একটা ইন্টারনাল একটা আইন, একটা মানে রুল জারি করেছিল যে এই বিষয়ক কথা যে বলবে তাকে সরাসরি তার বিরুদ্ধে অ্যাকশন যাওয়া বা কোনো একটা ব্যবস্থা নেওয়া। তো ঠিক তেমনি দেখেন, আমাদের দেশে গুজব বা এই মিথ্যাচারের মাধ্যমে যে ক্ষতি হচ্ছে, আমাদের যে সোশ্যাল ব্যালেন্স বলেন, সামাজিক প্রেক্ষাপটে আমরা যদি বলি, আমাদের যে পারস্পরিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো সবকিছু মিলে, রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলে আমরা ক্ষতির সম্মুখীন। তো আমার মনে হয় যে বিদ্যমান আইন যা আছে আছে, কিন্তু আমাদেরকে নতুন করে চিন্তা করে ব্যাপকভাবে সমসাময়িক বিষয়গুলো মাথায় নিয়ে আইনটাকে আরো বেশি শক্তিশালী, নতুন ভাবে চিন্তা করার কথা আসলে কিন্তু আমরা ধরে নেই যে আমাদের তরুণ প্রজন্মরাই যেহেতু নেক্সট লিডারশিপে যাচ্ছে, তরুণ সমাজের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন মিথ্যাচার নিয়ে, যে আপনি কিভাবে ব্যাপারটা দেখেন, যে তরুণ সমাজ কিভাবে এটাকে হ্যান্ডেল করা উচিত? তরুণদের উদ্দেশ্যে যদি আমি বলতে যাই, আমাকে আরো কিছু বিষয় বলতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে নিয়ে আসি, আমি একজন মুসলিম, আমি আমার ধর্মে বিশ্বাস করি। আজ থেকে 1400 বছর আগে আমাদের নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছিল, ওখানে কিন্তু সূরা বনী ইসরাঈলের স্পষ্ট বলা আছে যে তুমি যা শুনবা তাই বিশ্বাস করবা। এমনকি উনি কিন্তু ওখানে বলেছিলেন যে
তুমি যা শুনবা যাচাই করবা, এই রিলেটেড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। তো শুধু আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, একজন মানুষ হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বলি, যে কোনো তথ্য কেউ আমাকে বললো আর আমি শুনে ফেললাম, সেই অনুযায়ী আমি সমাজে বিশৃঙ্খলা তৈরি করলাম, এটা আসলে বিবেচ্য না। আমরা যেহেতু মানুষ, আমরা সৃষ্টির সেরা জীব এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছে, তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে কোনো একটা বিষয় শোনার পরে যাচাই করা, চিন্তা করা। এবং আমার এই মুহূর্তে 10 জন 20 জন 30 জন আমার সাথে আছে, আমার বয়স কম, আমি তরুণ, আমি হুট করে যে কোনো একটা কিছু ভাঙচুর করে ফেললাম, এটা আসলে গ্রহণযোগ্য না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেরিজ খান, আপনাকে দিয়ে আমি অনুষ্ঠানটা মানে শেষ প্রশ্নটা করতে চাচ্ছি। আপনি তরুণ সমাজকে মিসইনফরমেশন ডিলিং অ্যান্ড এই বিষয়ে আপনার কি বক্তব্য? ধন্যবাদ। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, দে আর ভেরি স্মার্ট, সো আই মাস্ট গিভ দেম ক্রেডিট। ওদের মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাই আলাদা। ওরা রেডিটে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আমরা ফেসবুককেই ভাবি যে পুরো পৃথিবী। সো দেয়ার আর চেঞ্জেস, এবং ওদের লাইন অফ থট এবং আমাদের লাইন অফ থট ডিফারেন্ট। যেটা খুব স্মার্ট, ওদের ফিল্টারটা অনেক বেশি স্ট্রং। ওরা যে কোনো একটা নিউজ দেখার সাথে সাথে এটা শেয়ার করে না, ওরা এটাকে ক্রস চেক করে। ইভেন এখন তো চ্যাটজিপিটির মতো ওপেন অপশন এসেছে, একটা নিউজ দেখলে ফার্স্টে ওরা ওখানে পেস্ট করে দিয়ে বলে চেক দ্য ফ্যাক্ট। তো তখন মানে ওরা চেক করে দিচ্ছে। যেমন ভেরি রিসেন্টলি আমি একটা উদাহরণ দিই যে বাংলাদেশের দূতাবাসে নাকি ভারতীয় ইয়ে হচ্ছে, সোয়াট টিম তৈরি হচ্ছে, এরকম একটা মানে সংবাদ সোশ্যাল মিডিয়াতে চলেছে। তো আমি একটা ইয়াং আমার ইয়াঙ্গার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইউ সে রিগার্ডিং দিস। তো দেখলো যে চেক করে বললো, না ভাইয়া, এটা তো আসলে কোনো মেইন স্ট্রিমে আসে নাই। দুই নম্বর হচ্ছে যে কোনো দেশেরই মন্ত্রণালয় থেকে এটা নিয়ে কোনো ইয়ে আসে নাই, এমবিসি থেকে কোনো সেইং আসে নাই। সো রিউমার চেকের মানে ইয়ে অনুযায়ী, রেজাল্ট অনুযায়ী আমার হচ্ছে যে সো দ্যাট ইজ হোয়াট উই নিড। এবং আমি এটা সরকারকে আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করবো, অলরেডি আমার ভাই যেটা বললেন যে আমাদেরকে ইনোভেটিভ হতে হবে। আমাদের এডুকেশনাল যে কারিকুলাম আছে, এই জায়গায় এই জিনিসগুলো অ্যাড করতে হবে। এটার জন্য ওয়েট করার দরকার নেই, পাঠ্যক্রম কবে আসবে না আসবে। সো ইমিডিয়েটলি এই যে কীভাবে ফ্যাক্ট চেক করতে হয় এবং গুজবের এগেইনস্টে মানে সেফ থাকতে হয়, এই শিক্ষাটা আমাদের বাচ্চাদেরকে ছোট থেকে দেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম ডিজিটাল মিথ্যাচার কেবল ব্যক্তিগত বিভ্রান্তি নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ। ডিজিটাল মিথ্যাচারের বিরুদ্ধে লড়াই আসলে একটি সম্মিলিত প্রয়াস। এখানে আমাদের সকলেরই অংশগ্রহণ করা উচিত এবং ইয়াং জেনারেশনের কাছে আমাদের রিকোয়েস্ট, আমরা যেন গুজবে বিশ্বাস না করে ফেলি এবং ফ্যাক্ট চেকিংকে যেন আমরা অনেক গুরুত্ব সহকারে দেখে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটার হ্যান্ডেল বিয়ন্ড দ্য ডেল্টায় আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই বলে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ।